দেখো অবন্তিকা, তোমার কথায় আমি হসপিটালে এসেছি, গুলিও শরীর থেকে বেরিয়ে গেছে, এখন তো আমার আর কোনো ইনফেকশনও হবে না, তাহলে আমাকে হসপিটালে কেন থাকতে হবে? আমি একদম ঠিক আছি। হসপিটালের লোকেরা শুধু পয়সা খাওয়ার ধান্দা করে, আমি ওদের এসব চালাকি খুব ভালো করে জানি। মাথা চুলকে নীল বলল, নীল তুমি কেন কারোর কোনো কথা শোনো না? অবন্তিকা খুব ভালো করেই বুঝতে পারছিল যে নীলকে বোঝানো তার কম্য নয়। হতাশ হয়ে সে বলল, আমার সঙ্গে আমার বাড়ি চলো, আমার কাছে ওষুধের খুব ভালো কালেকশন আছে, আমি তোমার ট্রিটমেন্ট করতে পারবো। তুমি আবার আমার কাছ থেকে টাকা পয়সা চাইবে না তো? মজার ছলে নীল বলল, শাট আপ। নীলের মস্করা এখন একদম ভালো লাগছিল না অবন্তিকার। তখনই অবন্তিকার হঠাৎ মনে হলো যে সে নীলের জন্য একটু বেশি চিন্তিত হয়ে পড়ছে। তার নিজের একজন প্রেমিক আছে, আর নীলও বিবাহিত, তাহলে তার হয়তো বাইরের একটা ছেলের জন্য এতটা চিন্তা না করলেও চলবে। অবন্তিকা এইবার আর নীলকে গাড়ি চালাতে দিল না, বেশ জেদ করে নিজেই ড্রাইভারের সিটে বসে পড়ল। নীল ওর এই কনসার্ন দেখে বেশ খুশি। সারা রাস্তা অবন্তিকার দিকেই তাকিয়ে রইল নীল। একটু হেসে সে বলল, তোমার সঙ্গে থেকে বুঝতেই পারলাম না কখন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। এই সময় আমার কি তোমার বাড়িতে যাওয়াটা ঠিক হবে? তাহলে আমি আর কি করতে পারি বলো? হসপিটালে তো তুমি থাকবে না, আর তোমাকে তো আমি এই অবস্থায় একা ছেড়ে দিতে পারি না, তাই না? কথাগুলো বলেই এক হাত দিয়ে নিজের শার্টের কলারটা ঠিক করলো সে। তখনই নীলের চোখ গেল অবন্তিকার শরীরের দিকে। সেদিকে চোখ পড়তেই নীলের মাথা ঘুরে গেল। অতি কষ্টে নিজেকে সংবরণ করে গাড়ির বাইরে চোখ রাখলো সে। নীলের নজর ঠিক কোন দিকে যাচ্ছে সে কথা খুব সহজেই বুঝতে পারছিল অবন্তিকা। লজ্জায় তার দুটো কান লাল হয়ে উঠল। অবন্তিকা নীলের দিক থেকে মুখ ফিরিয়ে বলল, যদি তুমি আর একবারও আমার দিকে তাকাও তাহলে আমি তোমার চোখ উপড়ে নেব। এই কথা শুনতেই নীল হেসে ফেলল, কিন্তু সে অবন্তিকার দিকে তাকানোর আর চেষ্টা করলো না। প্রায় 1 ঘন্টা পরে নীল অবন্তিকার সাথে ওর বাড়ি পৌঁছলো। অবন্তিকা দরজা খুলেই নিজের বেডরুমে দৌড়ালো ফার্স্ট এড বক্স আনার জন্য। তার কাছে জুতো খোলার সময় পর্যন্ত ছিল না। এদিকে সোফায় গিয়ে আরাম করে শুয়ে পড়ল নীল। আসলে হসপিটালে ট্রিটমেন্ট হলেও গাড়ির ঝাঁকুনিতে বেশ ব্লিডিং হচ্ছিল নীলের, তাই বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অবন্তিকা ফার্স্ট এড বক্স নিয়ে এলো। প্রথমে একটু ব্যথা করবে, কিন্তু তোমাকে সেটা সহ্য করতে হবে। অবন্তিকা ফার্স্ট এড বক্সটা মাটিতে নামিয়ে রেখে নিচে বসে নীলের মাথার ব্যান্ডেজ থেকে বেরিয়ে আসা রক্তটা মুছতে শুরু করলো। ওফ গড, তোমার তো মাথার অবস্থাও দেখছি বেশ খারাপ। ঠোঁট উল্টে অবন্তিকা বলল, তোমার নার্ভাস হবার কোনো দরকার নেই, যা অত্যাচার করার করে নাও। হাসতে হাসতে নীল মজা করতে থাকলো। আচ্ছা 1 মিনিট, তুমি কি করে ট্রিটমেন্ট করতে হয় সেটা জানো তো? যদিও নীলের গলা বেশ জোরেই ছিল, তাও এই কথা বলতে বলতেই সে মাথা তুলে অবন্তিকাকে দেখতে চেষ্টা করলো। আর তাতেই ঘটে গেল এক ঘটনা। নীল যেই মাথা তুলে দেখার চেষ্টা করলো, অমনি তার মুখ হাঁ হয়ে গেল। অবন্তিকার ঠোঁট জোড়া ঠিক তার চোখের সামনে ছিল। এই দৃশ্য দেখে বিদ্যুৎ খেলে গেল নীলের পুরো শরীরে, কিন্তু তাও সে তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে ফেলল। আমি সবকিছু পারি, তোমাকে এত কিছু ভাবতে হবে না। অবন্তিকা এইবারও নীলের চোখ দুটোকে খেয়াল করেছিল, তাই রক্ত মুছতে গিয়ে জোরে নীলের মাথার ক্ষততে চাপ দিল। লাগছে, একটু আস্তে আস্তে করো। নীল ব্যথায় কোকিয়ে উঠল। আমি তোমাকে গাড়িতেই বলেছিলাম যে তুমি যদি আমার দিকে আবার তাকাও তাহলে আমি তোমার চোখ দুটো খুলে নেব, গম্ভীর হয়ে বলল অবন্তিকা। এখানে তুমি আর আমি ছাড়া আর কে আছে? তোমাকে দেখবো না তো কাকে দেখবো? প্রচন্ড হতাশ গলায় বলল নীল। তাহলে এত এদিক ওদিক তাকানোর দরকার কি? কথাগুলো বলতে বলতে অবন্তিকা একটু লজ্জা পাচ্ছিল। আমি এদিক ওদিক কোথায় তাকালাম? না বোঝার ভান করলো নীল। তুমি সব জানো বুঝলে চাঁদু। অবন্তিকার সময় নষ্ট না করে নীলের মাথায় আর একটা নতুন ব্যান্ডেজ বেঁধে দিল। বেশ কিছুক্ষণ ধরে দুজনেই চুপচাপ সোফায় বসেছিল। এমন সময় হঠাৎই নীলের ফোন বেজে উঠল, কিন্তু সে ফোনটা ধরলো না। নীল, তুমি তো আমায় তখন উত্তরটা দিলে না। তুমি ওই বাচ্চাটার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ছিলে, কিন্তু কেন? একটু ইতস্তত করে অবন্তিকা জিজ্ঞেস করলো। আমি কিছুই ভাবছিলাম না। যদি ওই বাচ্চাটার গুলি লাগতো তাহলে হয়তো ওকে আর বাঁচানো যেত না। আমার আর কি, আমি তো ইউজলেস। খুব ক্যাজুয়াল ভঙ্গিতে কথাগুলো বলল নীল।